আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলা বুলগেরিয়া নিয়ে। গত কয়েক বছরে যদি আমরা পরিসংখ্যান দেখি, এদের কিন্তু লোক সংখ্যা বাড়তেছে দিন দিন। বিদেশ থেকে যে লোক আনার যে সংখ্যাটা, কারণ এই দেশের ইয়াং জেনারেশন এই দেশে তেমন একটা নাই, এরা অন্যান্য দেশে চলে যেতেছে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। বাংলাদেশিদের একটা ভালোই সম্ভাবনা একটা বাজার ছিল, সেই হিসেবে কিন্তু বাংলাদেশিরা সংখ্যাটা খুবই কম আসতেছে। এখানেও কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোই এখনো আগে আছে, বিশেষ করে নেপালের কথা আমি আগেও যেটা ভিডিওতে বলছি, কিন্তু এটাই বাস্তবতা। 2024 সালে প্রায় 36,000 ফরেনার আসে ওয়ার্ক পারমিট নিয়ে। 2023 সালের তুলনায় 10,000 বেশি, তার মানে সংখ্যাটা বাড়তেছে। আর আমার ধারণা দিন দিন বাড়তে থাকবে, কারণ নতুন নতুন ইন্ডাস্ট্রি হইতেছে, নতুন নতুন সেক্টর তৈরি হইতেছে। একটা দেশ দিন দিন আগাইতে থাকে, তো সেই হিসেবে তাদের সেক্টরও বৈচিত্র্যময় হয় দিন দিন। লেবার সংকট আছে, তো ইউরোপ জুড়েই কিন্তু লেবার সংকট। তার ভিতরে এই যে কিছু দেশ আছে এখানে স্যালারিরা কিছুটা কম ইউরোপের অন্যান্য দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেখানে কিন্তু লেবার সংকট আরও বেশি হয়। কারণ এখানকার লোকগুলো দেখা গেল পাশে একটা দেশ, খুব কাছাকাছি একটা দেশে গেলে আরও অনেক বেশি স্যালারি পায়, সেই হিসেবে তারা হয়তো এইসব জায়গায় থাকতেছে না। সেই কারণে এইসব জায়গায় লোকের প্রয়োজনীয়তা আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকবে। 2024 সালে কোন দেশ থেকে সবচেয়ে বেশি লোক আসছে? সবচেয়ে বেশি লোক আসে বুলগেরিয়াতে তুর্কি থেকে 8,000, যেটা প্রতিবেশী দেশ হিসেবে ঠিকঠাক আছে, যেটা আমরা গণে ওইভাবে ধরতেছি না। তারপরে সেকেন্ডে আছে উজবেকিস্তান, সেখান থেকেও 8,000। তারপরে আছে কিরজিগিস্তান, সেটা জানেন আপনারা, মধ্য এশিয়ার দুটো দেশের নাম বললাম। এখান থেকে আসে 4,500। পরে যে দেশটা সেটা হলো আমাদের প্রতিবেশী নেপাল, সেখান থেকে আসে প্রায় তাও 4,500। পঞ্চমে হলো মলদোভা, সেটাও একটা ইউরোপিয়ান গরিব রাষ্ট্র বলতে পারেন, মাথা পিছু আয় অনেকটাই কম প্রতিবেশীদের তুলনায়। তো এই মলদোভার লোকরা রোমানিয়াতে সবচেয়ে বেশি আসে। তারপরে পোল্যান্ডে, ওদের বিষয় আলাদা, ওদের সুযোগ সুবিধা বেশি বা ওরা সহজে আসতে পারে যেহেতু ওদের সাথে ল্যান্ড বর্ডার আছে, আর আমরা দূর থেকে আসি। নেপাল এই সেক্টরেও এখানেও আগে আছে। এটা হলো যারা পার্মানেন্ট জব নিয়ে আসছে লম্বা সময়ের জন্য। আর এর বাইরে কিন্তু ইয়াতে বুলগেরিয়াতে সিজনাল ভিসা প্রচুর পরিমাণে। আমাদের অনেকগুলো সমস্যার ভিতরে যে এম্বাসি নাই, এটা একটা সমস্যা। এটার কারণে সিজনাল ভিসা বা এসব ভিসা আমাদের আসাটা আসলে কঠিন। আর সিজনাল ভিসা লম্বা টাইম সেটেল হওয়াটাও কঠিন, তবে গেটওয়ে হিসেবে অনেক ইউজ করে। বুলগেরিয়ায় প্রচুর হয়, তো বেশিরভাগ লোকগুলোই আসে হলো তাদের প্রতিবেশী যেই অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলো থেকে, এই উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, যে মধ্য এশিয়া থেকে আসে। আর জর্জিয়া এইসব দেশ থেকেও আসে। তুর্কি একটা বড় দেশ। তুর্কি যদিও ধনী বলতে পারেন, ধনী দেশ, কিন্তু একটা বড় দেশ। ওইখান থেকে এসব ইউরোপীয় দেশগুলো, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে স্যালারি অনেকটাই বেশি। সেই হিসেবে তুর্কির লোকরাও প্রচুর জায়গায় যায়। ওরা শুধু যে যায় কাজ করে তা না, ওরা ব্যবসায়িক চিন্তা ভাবনা করেও যায় অনেকে। তো ওরা একটা বিজনেস মেন্টালিটির, ওদের কাবাব শপটা ইউরোপে আপনি সব জায়গায় খুঁজে পাবেন। কাজ করে, ভাষা শিখে, তারপরে দেখা গেলো কিছু ব্যবসা শুরু করে। 2024 সালে প্রায় 13,435 জন আসে সিজনাল ভিসাতে। একটা বিষয় হলো এখানে ব্লু কার্ড, আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যারা খুব স্ট্যান্ডার্ড জব করে, ভালো হাই প্রোফাইল নিয়ে আসে, তারা কিন্তু এখানে যে কার্ডটা তাদের দেওয়া হয় নর্মাল কার্ডের মতো না, যে আইডি কার্ড, ওটাকে বলে ব্লু কার্ড। ওদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা হয় অবশ্যই। তো ব্লু কার্ডে 2024 সালে বুলগেরিয়াতে আসে 800 জন। সংখ্যাটা কম, কারণ বুলগেরিয়াতে অনেকগুলো সেক্টর আছে যেখানে ব্লু কার্ড বলেন বা আপনার হাই স্কিল লোকের প্রচুর চাহিদা, বিশেষ করে আইটি সেক্টরে, তারপরে ফার্মাসিউটিক্যালস, তারপর মেডিকেল সেক্টরে। ওরা উল্লেখ করে নেই যে আসলে এখানে ফার্মাসিস্ট দরকার, না নার্স দরকার, না ডাক্তার দরকার, নাকি বায়োকেমিস্ট দরকার, সেটা স্পেসিফিক বলে নেই। তবে সব সেক্টরে লোক দরকার। আপনারা যারা হাই স্কিল নিজেদের মনে করতেছেন, তারা আপনারা চেষ্টা করতে পারেন, যদি বিভিন্ন দেশে আপনারা কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তো বাংলাদেশ থাকলেও আপনার যদি ভালো সার্টিফিকেট থাকে, ভালো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা ট্রাই করতে পারেন। এটাতে আসলে আপনি খুব আলাদা মূল্যায়ন পাবেন, স্যালারিও যে এভারেজ স্যালারি তার থেকে অনেক বেশি পাবেন। যারা হাই স্কিল আছেন তাদের কথা বলতেছি। প্রত্যেকটা সেক্টরের লোক দরকার বুলগেরিয়াতে। এখন একটা সর্বশেষ যে পরিসংখ্যান দেখা গেছে, এদের বিভিন্ন সেক্টরগুলোতে ভ্যাকেন্সি খালি আছে প্রায় 2,62,000 লোক দরকার তাদের, মানে মোটামুটি যে বেসিক ভ্যাকেন্সিগুলো পূরণ করার জন্য। বেশিরভাগই হাই স্কিল না আর কি, কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট এইসব টাইপ বা জব বেশি, সার্ভিস সেক্টর। তো এখানে আপনার বুলগেরিয়াতে আপনার কোনো এডুকেশন দরকার নেই, আপনি কোনো সার্টিফিকেট ছাড়াই আপনি আসতে পারবেন। আপনাকে স্কুলের বা ইন্টার পাস বা কোনো নির্দিষ্ট কোনো পাস দরকার নেই আপনার। আপনি ছোটোখাটো কাজের জন্য টুকটাক স্কিল থাকলে ভালো, না থাকলেও আপনি এসে শিখে নিতে পারেন। এসব দেশে একটা সুবিধা হলো আপনাকে ওরা শিখিয়ে নেবে যে কাজে আসেন। তো এটা একটা প্লাস পয়েন্ট, এটা এভাবে আপনারা আসতে পারেন। তবে সবচেয়ে যে বাজে বিষয়টা বুলগেরিয়াতে, যে ইমেজটা নষ্ট হইতেছে আমাদের, মানে আমাদের অঞ্চলের লোকজনের, এটা কারণ হলো যে লোকগুলো আসে, এর আসার 1-2 মাসের ভিতরেই 40% লোক বুলগেরিয়া ছেড়ে অন্য দেশে চলে যায়।
তখন সেনজেন ছিল না, তখনকার কথাই বলতেছি। আর এখন তো সেনজেন, এখন সংখ্যাটা হয়তো 80% 90% হবে আর কি, যে আসার পরে 2-3 মাসের ভিতরে গায়েব হয়ে যায়। কিছু লোক থাকে হয়তো 1 বছর 2 বছর থাকে, তো পরে দেখা গেল ভাবে যে এখানে কি ফিউচার আছে, বা ওইভাবে অনেক কিছু ভাবার পরে হয়তো এই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়। তো সম্ভাবনা তো অবশ্যই আছে, আপনার ডিপেন্ড করে আপনি কিভাবে, আপনার আসলে পারপাসটা কি, আপনার লক্ষ্যটা কি, আপনি কোন দেশে থাকবেন, কি করবেন, সেটা তো আপনার পার্সোনাল চয়েস। তো সেটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। তো আপনার পারপাসের উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্যারিয়ার অবশ্যই ডিসিশন নেবেন। তো এই ছিল বুলগেরিয়ার অবস্থা। তো পরিশেষে যেই ভিডিও করি না কেন, এখন প্রধান সমস্যা দাঁড়াইছে যে আমাদের আসলে এম্বাসি নাই, আমাদের বাংলাদেশে এম্বাসি নেই, ইন্ডিয়াতে এম্বাসি আছে। ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ এখন। তো এরা কবে ঠিক হবে সেটাও জানি না। আর বাংলাদেশেও এম্বাসি আসার যে প্রসেসগুলো, এগুলো নিয়ে আসলে সরকার কতটা আগাচ্ছে সেটাও আমার কাছে সঠিক ইনফরমেশন নেই। তো আশা করি খুব শীঘ্রই কী বলে সূর্য উঠবে, আলো ফুটবে, আমাদের যেই শ্রম বাজার সেটা ডেভেলপ করবে, এই কামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।